আমাকে আমার সাবজেক্ট জিজ্ঞাসা করবে বটে, কিন্তু তার আগে সাবজেক্ট ঢোকার আগে তোমাকে কিন্তু তোমার পার্সোনালিটি, ওভারঅল ইন্টারভিউ মানে সাক্ষাৎকার তোমাদের জানা আছে, আর পার্সোনালিটি টেস্ট মানে ব্যক্তিত্বের পরীক্ষা। আচ্ছা, তো সেই ব্যক্তিত্বের পরীক্ষা ম্যান টু ম্যান ভ্যারি করে। মানুষ কিন্তু চাইলেও তার ব্যক্তিত্বের পরিবর্তনটা কিন্তু করতে পারে না। এটা ঠিক যে এই কয়দিন তোমাদের যে মন্ত্রটা আমি দেবো সেটা হচ্ছে এই, যে কারো হয়তো দেখা যাচ্ছে 52, কারো 53, কারো হয়তো 50, কারো হয়তো 47, কারো 48, কারো দেখা যাচ্ছে 57, 58। এইটা কিন্তু তোমার আলোচনার বিষয় নেই, কারণ ও ব্যাপারে তুমি আর কিছু করতে পারবে না, জো কিয়া হো গেয়া। তবে এটা ঠিক অলরেডি অনেকে চ্যালেঞ্জ করেছে, অ্যাকর্ডিং টু সিস্টেম চ্যালেঞ্জ করতে গেলে তোমাকে অবশ্যই আইএসবিআর নম্বর দেওয়া বই থেকে কিন্তু তোমার উদ্ধৃতি তুলে ধরতে হবে, এটা একটা ফ্যাক্ট। তো যাই হোক, সেটা তোমাদের মতো করে করবে, সে লড়াই লড়ছো, তোমাদের এই ব্যাপারে জ্ঞান দেওয়ার দরকার নেই, কেউ কি তোমরা অলরেডি জানো। আমি বেসিক্যালি যেটা আলোচনা করতে চাইছি, হাউ টু ফেস দ্য ইন্টারভিউ। ইন্টারভিউ ফেস করতে গেলে তোমাকে প্রথমেই রাখতে হবে মনে, সেটা চেয়ে যে আমি আমার জীবনের একটা বৈতরণী পার করে এসেছি, শেষ পর্যায়ে পৌঁছাতে গেলে আমাকে কনসেন্ট্রেট করতে হবে। দেখো, এই আজকে কয়েকজন স্টুডেন্ট এসেছিল, তাকে কথা বলতে বলতে গিয়ে বিভিন্ন রকমের কথা বলছে। দেখো, তোমাকে যে বাতায়া গায়া ওই কোশ্চেনেরই কিন্তু উত্তর দিতে হবে। কেউ কত জিজ্ঞাসা করলো তোমার কোয়ালিফিকেশানস কি, তো তুমি জাস্ট কোয়ালিফিকেশন স্যার আমি MA পাস করেছি, আমি এত সালে মাধ্যমিক, তারপরে এইচএস, তারপরে ডিগ্রি, ऐसा বাতা নেই কি কোই জরুরত নেই। তুমি স্রেফ বলে দাও স্যার আমি MA পাস করেছি, সঙ্গে অবশ্যই ভোকেশনাল কোর্স যেটা, সেটা কেউ বিএড করেছো, কেউ ডিএলএড করেছো, কেউ এমফিল করেছো, কেউ মাস্টার্স ডিগ্রির সঙ্গে তার সঙ্গে ডক্টরেট, कोई बात नहीं, जो भी हो, लेकिन अंतिम एडुकेशनটা তুমি বললে কিন্তু বাকি এডুকেশন কমপ্লিট হয়। কেউ যদি মনে করে তুমি বিএ পাস করেছো, ও মাধ্যমিক পাস করোনি, তো বলবে যে পাগল বলবে। সুতরাং অন্তিম এডুকেশনটা তুমি বললে স্যার আমি এইচএসএ সায়েন্স ছিল, পরে বিএ পাস করেছি, তো সঙ্গে সঙ্গেই তোমাকে জিজ্ঞাসা করবে তাহলে তুমি বিএ পাস করেছো। আচ্ছা, হ্যাঁ, তো বিএ কথার অর্থ কি? কে বলতে পারবে বিএ কথার অর্থ কি? বলো। ব্যাচেলর অফ আর্টস। ভেরি গুড, ব্যাচেলর অফ আর্টস। তো সঙ্গে সঙ্গে ভেরি গুড, ব্যাচেলর অফ আর্টস। সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞাসা করে ব্যাচেলর অফ আর্টস কথাটির অর্থ, বাংলা অর্থ বলো। বিরাট ফ্যাক্টর, আমাদের বাংলার ঐতিহ্য একটা ফ্যাক্ট রাখতে হবে, যে আমি আর্টস মানি কিন্তু আর্টস, অর্থাৎ আমি আর্টসের স্নাতক, ऐसा নেই। তোমাকে বলতে হবে স্যার কলা বিভাগে আমি স্নাতক। হট করে অনেকে জিজ্ঞাসা করে গ্র্যাজুয়েশনটা বানাম করো তো দেখি, হতে পারে গ্র্যাজুয়েশনের পরেই তুমি করেছো কি বিএড পাস করেছো, ওকে। আচ্ছা, জলি বলো তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো? অন্তরা বলো কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো? স্যার আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। ভেরি গুড, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ভেরি গুড। তো বার্ডন ইউনিভার্সিটি থেকে অন্তরা পাস করেছে। বার্ডন বলো তো দেখি, অন্তরা তোমার আচার্য কে আছে বর্তমান? আচ্ছা, তোমাকে যদি বলি একটা কোশ্চেন, আমাদের রাজ্যপালের নাম কি? জানি না আমি। আমাদের রাজ্যপালের নাম কি, কে বলতে পারবে? সিবি আনন্দ বোস। সিবি আনন্দ বোস। আরে বাবা, অ্যাকর্ডিং টু সিস্টেম যে কোনো ইউনিভার্সিটির আচার্য হচ্ছে কে? বর্তমান আমাদের মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ। আর উপাচার্য ভেরিয়াস ইউনিভার্সিটিতে অনেক সময় অনেক রকম অ্যাপয়েন্টমেন্ট হয়। তো কোশ্চেন কিন্তু স্বাভাবিকভাবেই এসেছিল, আমি কিন্তু কোশ্চেনের মধ্যে ঢুকছি আস্তে আস্তে, তারপরেই তোমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা বেশ, তাহলে তোমার কোয়ালিফিকেশনস প্রথমে জিজ্ঞাসা করলো, যদিও কোয়ালিফিকেশনস ফার্স্ট কোশ্চেন নয়, কোশ্চেন প্রথমে হবে যেটা, সেটা হচ্ছে তুমি ভিতরে ঢুকলে, তুমি দরজা খোলার সঙ্গে সঙ্গে তুমি কি করবে? প্রথমে দরজা খোলার সঙ্গে সঙ্গে তুমি প্রথমে কি করবে? নমস্কার স্যার। দেখো, প্রথম কোনো ব্যক্তিকে নমস্কার করনে সে ফেলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে আমি তো আগে এন্ট্রান্স পাই, তারপরে তো নমস্কার। তো প্রথমেই তুমি বলবে স্যার আসতে পারি, এটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলো, কান্নাকাটি করার দরকার নাই, বিনয়ের সঙ্গে বলো। বলার পরে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নমস্কার করো। এখন কেউ অনেকে বলতে পারে স্যার আমি ধন্যবাদ বলবো, তো ঠিক আছে থ্যাংক ইউ বলি, কিন্তু जो भी हो আমি মনে করি টিচার হিসেবে তুমি নমস্কার করতেই পারো, কারণ ভারতবর্ষ নমস্কারের ঐতিহ্যের জায়গা। যখন আমরা জানি যে পৃথিবীতে যখন স্তম্ভিত হয়ে গেছিলো, যখন করোনার সময় সারা পৃথিবী হ্যান্ডশেকের জায়গায় যখন নমস্তে পেয়েছিল, তখন আমরা ভেবেছিলাম ইয়েস ইট ইজ দ্য বেস্ট উইশিং সিস্টেম। তো যাই, আমি যে কথা বলতে যাই, নমস্কার করার কথা তুমি তোমাকে বললে আসুন, তুমি এবার কি করবে? তুমি গিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তুমি বসবে না। কিন্তু দাঁড়িয়ে থাকার পরে এইবার তোমাকে জিজ্ঞাসা করবে, তবে তার আগে অবশ্যই তোমাকে বলবে বসো। তুমি সঙ্গে সঙ্গে বসলে, এবার অনেকে বলে স্যার ডান দিক থেকে ঢুকবো না বা দিক থেকে ঢুকবো, ইটস নট ফ্যাক্ট।
এইটা নিয়ে ভাবার কিছু নেই, এটা নিয়ে কিছু মনে করে না তুমি। তবে হ্যাঁ, চেয়ারটা অনেক সময় দেখা যাচ্ছে নড়ে গেল, বা চেয়ারে তুমি বসার সময় এই বসার ব্যাপারটা কিন্তু একটা পশ্চাৎ টাইপের। অনেকে বসার সময় কি করলো, এইভাবে বসলো, আবার অনেকে দেখা যাচ্ছে এইরকমভাবে বসলো। হ্যাঁ স্যার, নেই, তুমি স্বাভাবিকভাবে তোমার হাতে ফাইলটা থাকবে, ওকে? এই ফাইলটা নিয়ে তুমি তোমার মতো করে জাস্ট এই যে, ও স্যার হাতে ফাইল কেন? দেখো, হাতে ফাইল যদি তুমি না রাখো তাহলে তোমার হাত, তোমার নাম কি বলতে বলতে আমার নাম অন্তরা, অন্তরা আমি এটা থেকে পড়েছি, হাত উঠতে চলে, স্যার আমি আমার মতো করে লড়াই করতে যাচ্ছি, এই যে হাত ওঠা, এই হাত ওঠানো কিন্তু আচ্ছা নেই। হ্যাঁ জাইরুল, বুঝতে পারছো? ফলে কী হচ্ছে কি বলতো দেখি, আমারও যদি ফাইলটা নিয়ে আমি এমন মতো চেপে থাকতে পারি তাহলে আমার কথা স্পন্টেনিয়াসলি বেরিয়ে যাবে, কিন্তু আমার হাতটা উঠবে না। আফটার দ্যাট আমাকে প্রথমে জিজ্ঞাসা করবো আমার নাম কি। দেখো তাপস, তুমি চলে এসছো, তাপস তোমার নাম কি? তাপস। ये तो বাসন্তী তোমার নাম বাতাও। আচ্ছা তাপস বলো তোমার নাম কি? তাপস ঘটক। তাপস ঘটক। তো প্রথম কথাই হচ্ছে ওকে কোশ্চেন বিভিন্ন, তাপস ঘটক। আচ্ছা তাপস ঘটক, একজন বিখ্যাত ঘটকের নাম বলো। আর আমার জানা একজন বিখ্যাত ঘটক ঋত্বিক ঘটক। হ্যাঁ ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকের লেখা দু একটা বই। হ্যাঁ স্যার। ঋত্বিক ঘটকের লেখা দু একটা বই, মেঘে ঢাকা তারা এটসেট্রা। মেঘে ঢাকা তারা। ভেরি গুড, আই এম স্যাটিসফাইড। অর্থাৎ তোমাকে নাম জিজ্ঞাসা করবে, তোমার নামের অর্থ জানতে হবে, তোমার টাইটেল সম্বন্ধে জানতে হবে, এবং তোমার নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছে কিনা এ জানতে হবে। তো যেটা স্টেপ দাঁড়াচ্ছে সেটা চেয়েই তোমাকে এমন হতে পারে, তুমি দরজা খুললে, দরজা খোলার পরে বললো আসুন বসুন, নাম কি? এবার তুমি বলবে স্যার আসতে পারি, তখন তুমি কি করবা? আচ্ছা প্রিয়াঙ্কা বলো, তখন তুমি কি করবা? তোমাকে বললো আসুন বসুন, নাম কি, তখন তুমি কি করবা? ঢুকে যাব, ঢুকে ওনারা বসতে যেহেতু বলেছে তাহলে বসবো, বসার পরে আমার নামটাও বলবো। হ্যাঁ দেখো, আমার নাম না এই জায়গাটা তোমার হলো, সবই ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে একটা ভদ্রলোক যাওয়ার আগে আমাকে বললো আসুন বসুন, নাম কি, তার মানে আমি একটা বাড়তি কিছু পেয়ে গেলাম। সো দ্যাট কি বলবে? অবশ্যই বলবে থ্যাংক ইউ স্যার, আমার নাম প্রিয়াঙ্কা, ব্যাস ঠগিয়ে ফেসলা। অর্থাৎ তুমি ওখানে কিন্তু ধন্যবাদ দিতে ভুলো না, কারণ আমি একজন ব্যক্তি আমাকে সঙ্গে সঙ্গে বললো আসুন বসুন, এটা আমাদের কার্সির মতো পড়ে যায়, তাই নাকি? ব্যাস তখন আসুন বসুন নাম কি বলার সঙ্গে সঙ্গে তুমি আর জিজ্ঞাসা করতে যাবে না দ্বিতীয়বার স্যার আসবো কি। এখন হুট করে অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করে, আরে বাবা তোমাকে তো ইন্টারভিউ লেটারে বলেই দিয়েছি আসুন ইন্টারভিউর জন্য, তো তোমার আবার অনুমতি নেওয়ার দরকার কি আছে? দেবাঞ্জনা বলো। স্যার আমি যখন ঢুকবো তখন এটাই বলবো যে স্যার আসছি। আসছি তো আচ্ছা হ্যাঁ, লেকিন তোমাকে বললো যে আরে বাবা তোমার কাগজে তো লিখে দিয়েছি ইন্টারভিউর জন্য তুমি আসো, তো তো আসা তো তখনই লেখা আছে, তখন নতুন করে আসার বলার কি দরকার আছে? না স্যার আমি তো আসতে পারি জিজ্ঞেস করছি না, মানে আমি তো আসছি বলছি। ও তার মানে তুমি আসছো, মানে আসছো, তোমাকে না বললে হতো নাকি? এইটা তুমি উত্তর দেবা। তার মানে আপনি যদি নাও করতেন আমি যেতাম। দেখো ওই যে বললাম কাটসি ব্যাপারটা ওই সময় ওই মুহূর্তে দাঁড়িয়ে তুমি সিস্টেমটা তৈরি করো। হ্যাঁ অবশ্যই তোমার সঙ্গে বলবে। আচ্ছা আচ্ছা তাপস হাত তুলেছে, তাপস বলো। স্যার আমি এরকম রিকোয়েস্ট করতে পারি স্যার বা ম্যাম, যদি দুজনেরাই থাকেন, জিজ্ঞাসা করবো স্যার ম্যাম আমি কি ভিতরে আসতে পারি? অবশ্যই। তা আমি বললাম যে আরে বাবা ভিতরেতে আসার জন্য তোমাকে কাগজ পাঠিয়েছিলাম ইন্টারভিউ লেটার, তা আবার নতুন করে বলার কি দরকার আছে? হ্যাঁ স্যার, যে কোনো একটা ভালো প্রাতিষ্ঠানিক জায়গা যেখানে স্যার বা শিক্ষিকা যারা রয়েছেন ওনাদের একটা সম্মান জানানোর জন্য তাদের তো একটা অনুমতির অবশ্যই দরকার রয়েছে, যারা আমাদের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া রয়েছেন। হ্যাঁ ওই জায়গাটা আর একটু তুমি একটু প্রলম্বিত করতে পারবে, এটা স্যার আপনারা অনুমতি দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে অ্যাট দ্য মোমেন্ট আমি ঢুকবো কিনা এইটা কিন্তু আমার কাছে পারমিশন নেই। সো দ্যাট এই মুহূর্তে যদি আপনি পারমিশন দেন তাহলেই ঢুকতে পারবো। ওদের একটু বড় করে দাও না, অসুবিধা কি আছে? আচ্ছা বেশ, তাহলে আমি ঢুকলাম, ভিতরে গেলাম, কথা বললাম, আমি বসেও গেলাম, আমার নামও, আমার নামের অর্থ হলো আমার। এবার তোমাকে কি জিজ্ঞাসা করতে পারবে বলো তো? এবার তোমাকে জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায় এবং কি, এবং তোমাকে জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায় এবং তোমার বাড়ির থেকে কিভাবে এলে। আচ্ছা প্রিয়াঙ্কা বাড়ি কোথায় বলো? স্যার আমার বাড়ি নদিয়া জেলার নবদ্বীপে।
ভেরি গুড। যারা নদিয়া জেলার নবদ্বীপে বাড়ি, এক বাড়ি দিয়েই কোশ্চেন শেষ। আচ্ছা, জাইরুল বাড়ি কোথায়? বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত কোষাগড়িয়া গ্রাম। ভেরি গুড, তিনটে কথার মধ্যে সারবা। পূর্ব বর্ধমান, নাদনঘাট থানার কোষাগুড়ি গ্রাম। যে কোনো, অর্থাৎ যেমন ধরো প্রিয়াঙ্কা বললো নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপে, তো ঠিক আছে, কি আমরা সবাই প্রায় ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সুতরাং আর কিছু দরকার নেই, তুমি এটা বললেই হয়ে যাবে। এইবার এইটা বলার পরেই তোমার এলাকার সম্বন্ধে কোশ্চেন থাকবে। আচ্ছা প্রিয়াঙ্কা বলো তোমার কোশ্চেন, যে তোমার নবদ্বীপ বিখ্যাত কেন? সব থেকে বড় হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ব্যাস, দেখো নবদ্বীপ ঐতিহাসিক, কিন্তু নবদ্বীপের সবচেয়ে বড় চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এবং তোমাকে মাথায় রাখতে হবে যে নবদ্বীপের চৈতন্য ভরপুর সম্বন্ধে ভালো, এবং যখনই তুমি নবদ্বীপ বলবে তখনই তোমার কোশ্চেন জিজ্ঞাসা করবে ইসকন সম্বন্ধে। ইসকনের পুরো নাম কি, ইসকনকে প্রতিষ্ঠা করেছে, ইসকন কত সালে প্রতিষ্ঠিত, চৈতন্য মহাপ্রভু কত সালে জন্মেছিলেন, চৈতন্য মহাপ্রভু কত সালে তিরোধান করলেন, বর্তমান যে মন্দিরটা তৈরি হয়েছে তার নাম কি, তারপরে তিনি কোথায় দেহত্যাগ করেছিলেন, তার উপর লিখিত 4-5টা বই। তুমি কি নবদ্বীপের কোথাও বেড়ানোর জায়গা আমাদের বলতে পারবে, ঠিকানা দিতে পারবে? তো নবদ্বীপ সম্বন্ধে কমপ্লিট। এবার আমি চলে যাচ্ছি, রিয়া তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর গ্রাম। ভেরি গুড। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে যে তুমি তোমার মতো তিনটে কথার মধ্যে খুব সুন্দর বলেছো, আমার কোনো চিন্তা নেই। দক্ষিণ শ্রীরামপুর বিখ্যাত কেন? স্যার, শ্রী চৈতন্য দেব আমাদের গ্রামের পাশে বিদ্যানগরে পড়াশোনা করতে আসতেন এবং তিনি ফেরার সময় আমাদের গ্রামে এখানে বিশ্রাম নিতেন। আগে আমাদের গ্রামের নাম ছিল বিশ্রামপুর, তো পরবর্তীকালে সেটা শ্রীরামপুর হয়েছে। আর যেহেতু শ্রীরামপুরের দক্ষিণ দিকে, তাই দক্ষিণ শ্রীরামপুর নামকরণ। ভেরি গুড। অর্থাৎ প্রত্যেকের লোকালিটি সম্বন্ধে ইন ডিটেলস কিন্তু তথ্যাদি রাখতে হবে। এবার আমি আর বেশি ওয়েট টাইম থাকবো না, তাহলে আমি পার্সোনাল কোশ্চেন, তারপরে আমি লোকালিটির কোশ্চেন, এবার আমি চলে যাব কোথায়, একদম সেকেন্ড যে কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করে কোয়ালিফিকেশন। আমি শুরু করেছিলাম কোয়ালিফিকেশনস নিয়ে, আর যেহেতু তুমি সাবজেক্ট বাংলা দিয়েছো, সুতরাং তোমাকে ইন্টারভিউ কিন্তু বাংলার ঘরে গিয়ে দিতে হবে। তোমাকে ইন্টারভিউ কিন্তু বাংলার ঘরে গিয়ে দিতে হবে। সুতরাং আমি প্রথমে শুরু করব অ্যালফাবেটিক্যালি বাংলা দিয়ে। আচ্ছা, বাংলার এখানে কে কে আছে হাত তোলো। বাংলা সাবজেক্টে কথা বলছি বলে যে অন্যজনের মনে হচ্ছে কি বাবা আমাদের টাইম গেল 2 মিনিট, মন দিয়ে শোনো, কিন্তু কোশ্চেন কিন্তু শুধু বাংলা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে বাংলা এবং বাঙালি। এখন কিন্তু কোশ্চেনের মধ্যে প্রত্যেকেরই থেকে যাবে। সুতরাং এমন হতে পারে তোমার ফিজিক্সে হলো না কিছু, জিওগ্রাফিও হলো না, শুধু বাংলা বাঙালি দিয়ে কোশ্চেন করে বাড়ি চলে আসলে। প্রথম সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেনের ক্ষেত্রে বাংলা যারা হবে তাদের প্রথম কথা কোশ্চেন হবে তুমি বাংলা নিয়ে পড়েছো কেন। বাংলার 2টি ঐতিহ্য বলো। বেরিয়েছেন দুর্গাপুজো হলো, সে সম্বন্ধে তথ্যাদি রাখো। বাংলার 2টি ঐতিহ্য বলো, বাংলার ভাষা বিভাজনটা বলো, বাংলার যুগ বিভাজনটা বলো। আচ্ছা, ক্লাস 5-এ গিয়ে তুমি কি পড়াবে? আচ্ছা জাইরুল বলো তো, 5-এ গিয়ে কি পড়াবে তুমি? 5 ছেড়ে দাও, ক্লাস 8-এ কি পড়াবে? কি পড়াবে? যখন যারা ইয়ে করবে তারা মাইক্রোফোন ক্যামেরাটা অন করতে পারো, আমি তোমাদের দেখতে পারি এক্সপ্রেশনটা। যেদিন যে টপিকটা থাকবে, কবিতা থাকলে কবিতার উপর আলোচনা করব, গদ্য থাকলে গদ্য বিষয়ের উপর আলোচনা করব। আচ্ছা, ব্যাকরণ যদি থাকে ব্যাকরণের উপর আলোচনা করব। হ্যাঁ, এইটা আমি আমার সাবজেক্ট শুরু করে দেবো, এসা নেই। অর্থাৎ দেখবো ওই দিন ওদের পাঠ্যসূচিতে কি আছে। দেখো আমি তোমাদের এখানে দুটো জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে কীভাবে মক ক্লাস কন্টিনিউ করবে। অনেকে মনে করছে আমার এখানে প্রাইমারিতে প্রায় গত বছর কয়েকশো স্টুডেন্ট ইন্টারভিউ দিয়েছিল, তারা প্রত্যেকেই 9, 9.5 ইন্টারভিউতে পেয়েছে। বলে স্যার এত, ইয়েস ফ্যাক্ট, ইন্টারভিউটা তো আর তোমাদের 10টা কোশ্চেন না। আর অনেকে ইন্টারভিউ দিতে গিয়ে দেখা যাচ্ছে 3টে কোশ্চেন পারলো না, টেনশনে দেখা যাচ্ছে বাকি 12টা কোশ্চেন 12টা বাজিয়ে দিয়েছিল। আরে বাবা, আমি পরপর 4টে কোশ্চেনও না পড়তে পারি। ওরা কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাকে ওখানে তোমার পার্সোনালিটি, হাউ টু রিপ্রেজেন্ট দ্য স্টুডেন্টস, হাউ টু ট্যাকেল দ্য স্টুডেন্টস, হাউ টু কন্টিনিউ ইউর টিচিং অ্যাবিলিটিস, এইটা দেখার জন্য তোমাকে ওখানে ডেকে পাঠিয়েছে যে তুমি ওখানে ঠিকমতো পড়ানোর ক্যাপাবিলিটিস নিয়ে আছো কি না। তো তোকে ফাইসালা, সেই জন্য তোমাকে ওই জাইরুল যেটা বলেছে খারাপ বলেনি, বলে স্যার আমি দেখবো ওই দিনের পাঠ্যসূচি। যে কোনো ক্লাস করাতে গেলে প্রথমে কি বিষয় হয়, সেটা হচ্ছে বাদিকে তোমাকে তারিখ লিখতে হবে, তারপরে অবশ্যই তোমাকে বিষয় লাগতে হবে, সেটা হচ্ছে অনেকে আবার বিদ্যালয়ের নামও লেখে। আচ্ছা, অবশ্যই ডান দিকে বাদিকে ফ্যাক্টর নাই, লিখবে পাঠ্য বিষয়, আজকের পাঠ,
তারপরেই তোমার কবিতাও হতে পারে। তবে হ্যাঁ, বেশিরভাগই ওরা চায় যে গ্রামারের উপর তুমি ক্লাস করো। তবে আমি সবাইকে বলে দেবো, বাংলা যারা, তারা অবশ্যই গ্রামারের উপর ক্লাস করতেই পারো। যেমন ধরো, চাইলে তুমি সন্ধি, পদ অথবা কারক, এগুলো খুব দারুণ বোঝাতে পারবে। এগুলো যখন আমি এখানে ক্লাস করাবো ফেস টু ফেস, তোমরা আসবে, তখন কিন্তু এগুলো সম্বন্ধে ইন ডিটেলস আলোচনা করা যাবে, দারুণ ক্লাস করানো যাবে। বিশেষ করে যেমন ধরো, চিহ্নটা হয়, তার যখন রূপ পায় সেটা হয় বর্ণ, আর সেই বর্ণ মিলিত হয়ে পদ। এই বর্ণের মিলনকে আমরা বলি সন্ধি, আর পদের মিলনকে বলি আমরা সমাস। তো তুমি এইগুলো করলে খুব সুবিধা হবে বাংলার ক্ষেত্রে। আচ্ছা, জিওগ্রাফিতে প্রথম যে কোশ্চেনটা জিজ্ঞাসা করবে, জিওগ্রাফি আমাদের কি কাজে লাগে বলো? জিওগ্রাফি আমাদের কি কাজে লাগে? তুমি জিওগ্রাফি নিয়ে পড়লে কেন? স্যার, জিওগ্রাফি বলতে হ্যাঁ, প্রাকৃতিক বা আঞ্চলিক যে কোনো বিষয়ে আমরা মানে ডিটেলস জানতে পারি। আচ্ছা স্যার, আমি অতটা সুন্দর করে বলতে পারবো না স্যার। না, দেখো, জানতে পারি একটা ফ্যাক্টর। দেখো, একটা জিনিস হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে ব্যবহারিক দিক। তাপস হাত তুলেছে, তাপসকে কিছু বলার জন্য বলছি, বলো। তাপস হাত তুলেছে, বলবে, বলো। হ্যাঁ স্যার, ধন্যবাদ। স্যার, আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য জিওগ্রাফি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমাদের আবহাওয়া, জলবায়ু সম্পর্কিত তথ্য আমরা আগাম পাই। আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আমরা যে কোনো তথ্য পাই, সেটা বায়ুমণ্ডল, শিলামণ্ডল কিংবা জলমণ্ডল, যা কিছু হোক না কেন, সবকিছু তথ্য আমরা জিওগ্রাফি। ব্যাস, ও খুব সুন্দরই বলেছে। জিওগ্রাফি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। ও খুব সুন্দরই বলেছে, তোমাদের ওইটাই থাকবে স্যার। জিওগ্রাফির আমরা দুটো দিক, একটা হচ্ছে আমরা জ্ঞান অর্জন করতে পারি বিভিন্ন সম্বন্ধে, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে শুরু করে, শিলামণ্ডল থেকে শুরু করে। নাম্বার 2, ইউটিলাইজেশনস। আজকে যে ওয়েদার ফোরকাস্টিং করা, অন দি আদার হ্যান্ড বিভিন্ন খনিজ দ্রব্য খুঁজে বের করা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাওয়া, এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জিওগ্রাফি। ফিজিক্স অন্তরা কি বলবে বলো? তোমার ফিজিক্স পড়বো কেন আমি? স্যাররা বলবে তুমি তো ফিজিক্স নিয়ে পড়েছো, এই ফিজিক্স নিয়ে পড়বো কেন বলো? কিছুই করা যাবে না, সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত বিজ্ঞান আমাদের সবসময় দরকার। ভেরি গুড। আমি পড়েছিলাম, আমার প্রথমত হচ্ছে আমার ফিজিক্সটা খুব ভালো লাগে, আমি ভালোবাসি সাবজেক্টটাকে, ওই জন্যই আমি এটা নিয়ে পড়েছি। আর বিজ্ঞান নিয়ে যেহেতু সকালে ঘুম থেকে উঠে যে অ্যালার্ম ঘড়িটা বাজবে, সেটাও ফিজিক্সের জন্য, এবং রাতে যখন শুতে যাচ্ছি লাইটটা অফ করে যে শুচ্ছি ফ্যানটা চালিয়ে, সেটাও ফিজিক্স। ভেরি গুড। এত দরকারি তখন একটা সাবজেক্ট, তখন তাকে তো ভালোবাসি। হ্যাঁ ঠিক, কিন্তু এটা কঠিন সাবজেক্ট। এখানে আবার কোশ্চেন আছে, তুমি বিজ্ঞান নিয়ে পড়েছো, তারপরে যে আর্টস নিয়ে পড়েছে, তো তুমি তো বিজ্ঞানী অনেকটা কঠিন সাবজেক্ট, তো কঠিনটা তুমি নিলে কেন? তুমি তো অনায়াসে সহজ সাবজেক্ট নিতে পারতে। আমি ভালোবাসি, মানে 9-10 থেকে যখন প্রথম ফিজিক্স শুরু হয়েছিল, অন্যান্য সব সাবজেক্টই পড়েছিলাম, এটা যেহেতু ভালো লেগেছিল ওই জন্য এই সাবজেক্টটাকে নিয়ে এগিয়ে গেছিলাম। আচ্ছা, এটা খুব ভালো বলেছো, কিন্তু এর সঙ্গে একটা কথা যুক্ত করতে হবে, সেটা হচ্ছে এই সাবজেক্ট কোনোটা কঠিন, কোনোটা সহজ নয়। সব সাবজেক্টই যদি ভালোবাসা যায় তো সেই সাবজেক্ট সহজ। আর যদি এটা কথা, ভালোবাসাটা ভালো বলেছো, কারণ বাংলাও কিন্তু কঠিন। কেউ যদি ওইখানে তুমি ফাঁদে পড়ে যেতে, আমি তোমাকে ফাঁদ পেতে রেখেছিলাম কিন্তু তুমি ফাঁদে পড়োনি, সেটা স্যার বাংলা সহজ হলেও বাংলাটাই নেইনি, কিন্তু আমি কঠিন ভালোবাসি এই জন্য নিয়েছি। শোনো, মাথায় রাখতে ওরা কিন্তু ফাঁদ পেতে রাখে, সেই ফাঁদে পা দিলে কিন্তু বিপদ আছে তোমার। স্যার, প্রতিটি সাবজেক্টই ভালোবাসলে সহজ, ভালো না বাসলে কঠিন। আমি ফিজিক্সকে ভালোবেসেছি, তাই আমার কাছে মনে হয়েছে এটা সহজ, কিন্তু যারা বাংলাকে ভালোবাসে তারা বাংলাকে মনে করে সহজ। সুতরাং এটা সেই সাবজেক্টের ভালোবাসা এবং তারপর নিজস্ব একাগ্রতাই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমি এখানে দেখলাম যে মোটামুটি সাবজেক্টগুলো প্রায় কমপ্লিট হলো। পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কে ছিল সে বোধহয় চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো কথা বলো। পলিটিক্যাল সায়েন্সের প্রথম কোশ্চেন কি বলো তো? পলিটিক্যাল সায়েন্সের প্রথম কোশ্চেনই হচ্ছে, তুমি পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বলছো কেন? এত সায়েন্স হওয়ার দরকার ছিল না। পলিটিক্যাল অর্থাৎ রাষ্ট্রনীতি, রাষ্ট্রবিদ্যা, এটা হতে পারতো তো, নাকি পারতো না? বিজ্ঞানের অংশ। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানটা যেহেতু আমরা তার বিজ্ঞান ভিত্তিক আলোচনার সাহায্যে রাষ্ট্রের তত্ত্ব, রাষ্ট্রের যাবতীয় ঘটনাবলী সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা পাই, এই কারণে রাষ্ট্রবিজ্ঞানকে
রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। আচ্ছা, তার আগে বলো বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিজ্ঞানের মতন বিজ্ঞান নয়, এটি সামাজিক বিজ্ঞানের অন্তর্গত। আচ্ছা, তুমি সমাজনীতি এটসেট্রা এগুলো সম্বন্ধে জানতে পারলো, কিন্তু বিজ্ঞান বলার জন্য কতগুলো বিষয় কাজ করে সেই জায়গাটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলো আগে, তারপর শুনি। অ্যারিস্টটল। ভেরি গুড। অ্যারিস্টটল এমন একজন বিজ্ঞানী যিনি 5টা সাবজেক্টের জনক, তার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান ওয়ান অফ দেম। যেটা বলছিলাম মন দিয়ে শোনো, সেটা হচ্ছে দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলি, ইতিহাসকে বিজ্ঞান বলি না, ইতিহাসকে কিন্তু তার থেকে বেশি জানি। কোনো কিছুকে বিজ্ঞান জানতে গেলে 3টে বিষয়, আমাদের 4টে জিনিস বিষয় বলে: পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। এই 3টে জিনিস যদি তার মধ্যে না থাকে তাকে বিজ্ঞান বলা যাবে না। রাষ্ট্রবিজ্ঞানকে বলা রয়েছে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। প্রথমে রাজতন্ত্র, তারপরে সমাজতন্ত্র, তারপরে স্বৈরতন্ত্র, তারপরে গণতন্ত্র, এই যে কন্টিনিউয়াসলি একটার পর এক পরীক্ষা, তারপরে পর্যবেক্ষণ, তারপরে সিদ্ধান্ত। যেহেতু বিজ্ঞানের মতো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আবার সিদ্ধান্তের মধ্যে উপস্থিত হচ্ছে, দ্যাটস ওয়াই এটা লাইক এ সায়েন্স, দ্যাটস ওয়াই এটা রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ ওই 3টে পয়েন্ট কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? আচ্ছা বেশ, এতক্ষণে তুমি কি বুঝলে? এতক্ষণে তোমরা কিন্তু বুঝে ফেললে। হ্যাঁ বলো, মন দিয়ে শোনো। প্রথমে পেলাম আমাদের ভিতরে প্রবেশ করা, তারপরে পেলাম আমরা আমার ব্যক্তিগত কোশ্চেন, তারপরে পেলাম আমার লোকালিটির কোশ্চেন, তারপরে পেলাম আমার কোয়ালিফিকেশনের কোশ্চেন, সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন। এমনও হতে পারে সাবজেক্টে গেল না, তোমার নিজস্ব পরিচয় কথা বলতে বলতে কথা শেষ চলে যাও। এমনও হতে পারে, কেমন আছো, ভালো আছো, কি পড়াশোনা করেছো, বিএড করেছো, আচ্ছা বিএডে কিছু শিখেছো নাকি শুধু গেছো, দু একটা কোশ্চেন বিএড সম্বন্ধে জিজ্ঞাসা করে দিল। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা বলে হোয়াট ইজ এডুকেশন। তোমাদের মধ্যে এক একজন প্রত্যেকে বলবা শিক্ষা কাকে বলে। আমি আবার 8:30 থেকে আমাদের প্রাইমারিদের ব্যাচের স্টুডেন্টের আবার শুরু হবে, তো এইটা করেই আমি আমার মতো করে চলে যাব। তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে একটা জায়গা জাগিয়ে দিলাম। অর্থাৎ প্রত্যেকেই তোমরা বিএড করেছো। আচ্ছা, বিএড এর পুরো নাম কে বলবে? ব্যাচেলর অফ এডুকেশন। এর বাংলা নাম বলতে হবে কিন্তু। ব্যাচেলর অফ এডুকেশনের পুরো নাম বলো, বাংলা নাম। অথবা শিক্ষা মনোবিজ্ঞান বিষয় বলো, বলো শিক্ষা মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক। ভেরি গুড। আচ্ছা, শিক্ষা মনোবিজ্ঞানের জনক, এবার সকলের জন্য কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের জনক? ভেরি গুড। শিক্ষা মনোবিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটল। তাহলে অ্যারিস্টটল সম্বন্ধে তোমাদের বলি। অ্যারিস্টটল শিক্ষা মনোবিজ্ঞানের জনক, উনি বায়োলজির জনক, উনি তর্কবিদ্যা বা লজিকের জনক, উনি রাষ্ট্রবিজ্ঞানের জনক। তাহলে একটা ব্যক্তি এতগুলো সাবজেক্টের জনক, বিরল ব্যাপার। শিক্ষা মনোবিজ্ঞানের প্রথম যে সংজ্ঞাটা তোমাকে, হোয়াট ইজ এডুকেশনস, এই এডুকেশন কাকে বলে, এই কোশ্চেন প্রথমে থাকবেই। তুমি শিক্ষিত না স্বশিক্ষিত, কোশ্চেন এটা থাকবেই। কোশ্চেন থাকবে তুমি টিচার হতে চাও কেন, কোশ্চেন থাকবে। কোশ্চেন থাকবে টিচারের সঙ্গে অন্য পেশার পার্থক্য কোথায়। আচ্ছা বলো তো দেখি, প্রিয়াঙ্কা তুমি বলো না, নতুন কে কাকে জিজ্ঞাসা করি? প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করেছি। তিথি বলো, চেষ্টাই তো করবে তো না, চেষ্টাটাই হচ্ছে বড় জিনিস। শিক্ষক হতে চাইছি কারণ মানে শিক্ষকের মাধ্যমে সমাজে কাউকে কিছু জানানো বা শেখানোর জন্য একজন শিক্ষকের দরকার হয়। তো সেই সমাজে কোনো কিছু সঠিকভাবে জানানো এবং শেখানো এবং নিজে শেখা এবং নিজে জানা, এগুলো সবটা করার জন্য শিক্ষক হতে চাই। আচ্ছা, এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। একজন শিক্ষক হলো সমাজের একজন এমন পাথর যে যার হাত ধরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সকলকে তিনি গড়ে তোলেন। কারণে আর এই শিক্ষকের অনুকরণ একজন ছাত্র বা ছাত্রী থেকে ধরে সবাই করতে চায়, কিন্তু অন্য যে কোনো সার্ভিসের অনুকরণ কিন্তু করে না। শিক্ষক বা শিক্ষিকার অনুকরণ কিন্তু সকল ছোট ছোট ছেলে মেয়ে থেকে ধরে সবাই অনুকরণ করতে চায়। এই জন্য এই পেশাটাকে আমার খুবই সম্মানের মনে হয়। আচ্ছা বেশ, শোনো, তোমার সমাজের মেরুদণ্ড সেরকম যদি কোনো ভিত গড়তে গেলে, যেমন তার যে কোনো বাড়ি তৈরি করতে গেলে তার ভিত থেকে যেরকম শক্ত করতে হয়, সেরকম শিক্ষকতা পেশা হচ্ছে এমন একটি পেশা যেখানে যে কোনো ছোট ছোট শিক্ষার্থী হোক বা যে কোনো সমাজের মানুষজন হোক, তাকে সঠিক শিক্ষার আলো দিয়ে তাকে সমাজের সুনাগরিক গড়ে তোলা যায় একমাত্র শিক্ষকতা পেশার
সাথে যারা নিযুক্ত তারাই একমাত্র পারেন। আর শিক্ষকতা পেশায় হচ্ছে এমন একমাত্র পেশা যেটা আমার নিজের যে অর্জিত অভিজ্ঞতা সেগুলোই আমি সমাজের উন্নতি কল্পে আমি কাজে লাগাতে পারবো। এবং সামাজিক দিক থেকেও যদি বলি তাহলে শিক্ষকতা এমন একটি পেশা যে কোনো অন্যান্য পেশার থেকে অনেকটাই অতুলনীয়। ব্যাস, তোমাদের সব বেসিক কোশ্চেন সবই তোমরা বলছো শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতি তৈরি করে, একটা শিক্ষকই পারে মানুষ একটা সার্ভিস লাইফ থেকে মানুষকে অন্য লেভেল পৌঁছতে, রেসপেক্ট। কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, লজিকটা কিন্তু মাথায়, সেটা কি বলো তো দেখি, যে আমরা স্যার কন্টিনিউয়াসলি বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছি। তোমাকে যদি আজকে WSS অফিসার করে দেয় তুমি শিক্ষক হয়ে পড়ে থাকবে, তোমাকে যদি IAS অফিসার করে তুমি পড়ে থাকবে, তোমাকে যদি আজকে প্রফেসর করে দেয় তুমি শিক্ষক থাকবে, তোমাকে যদি প্রিন্সিপাল করে দেয় তুমি থাকবে। দেখো ওরা জানে যে তুমি শিক্ষক হতে চাইছো, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ কমপ্লিটেড অলরেডি B.Ed। বলে স্যার শিক্ষক হব বলে কন্টিনিউয়াসলি আমি B.Edটা কমপ্লিট করেছি, এটা আমার ইচ্ছা রয়েছে, অন্যান্য চাকরির জন্য আমি চেষ্টা করছি, তবে যদি শিক্ষকতা পাই এটা আমার জীবনের পরম পাওয়া। ইসকাবাদ তোমাকে জিজ্ঞাসা করার জন্য ওনাকে মরমুর করো, তুমি যখন বলবে না পরম পাওয়া তখন তোমাকে উনি জিজ্ঞাসা করবে কেন। অর্থাৎ সেইটা মাথায় রাখতে হবে, আমি শিক্ষক হতে চাই, কিন্তু এটাও তো ঠিক যে ওরা বাস্তবটা বুঝবে। তুমি শিক্ষক হওয়ার জন্য শুধু যে চেষ্টা করছো তা না, তুমি অন্যান্য চাকরির জন্য চেষ্টা করছো। তুমি যদি অন্যান্য চাকরির জন্য চেষ্টা না করো তাহলে তুমি বলছো, যদি কেউ বলে স্যার অন্য কিছুর জন্য চেষ্টা করছি না, তাহলে তুমি যে মিথ্যা কথা বলছো এটা তাদের কাছে ক্লিয়ার। যাই হোক শোনো, তাহলে আমার প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, তোমাদের বাড়িতে আমি পড়া দিচ্ছি, সেটা হচ্ছে এই, তোমরা আগামী 4 তারিখে অর্থাৎ 4 অক্টোবর শনিবার 12:30 আসার আগে তোমরা কি কি পড়াশোনা করবে মন দিয়ে শুনে নাও। সেটা হচ্ছে এই প্রথম কথা, তোমার ডিস্ট্রিক্ট পরিচিতি ভালো করে জেনে নাও, লেখো ডিস্ট্রিক্ট পরিচিতি ভালো করে জেনে নাও। আচ্ছা, শিক্ষক হতে চাইছি কেন, এইগুলো একটুখানি যদি আপনারা একটু লিখে দেন স্যার। আমার সে লিখে দেবো, সেটা লিখে নিয়ে চিন্তা নাই, সেই লিখিত রাইটিং রিপোর্টস তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো তোমরা কন্টিনিউয়াস পাবে, অসুবিধার কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে, সবই পাবে। কিন্তু মূল যেটা বিষয় সেটা হচ্ছে যাই তোমাদের কি কি করতে হবে, কি কি পড়া দিচ্ছি সেটা দেখো, সব করে দেবো, চিন্তা নাই, ঠিক আছে। কি কি আমাদের পড়তে হবে, মূল যেটা পড়বে সেটা হচ্ছে এই যে তোমার ডিস্ট্রিক্ট পরিচিতিটা পড়বে ভালো করে। ডিস্ট্রিক্টের পরে তুমি অবশ্যই তোমার সাবজেক্টের বেসিক লেভেলটা হুট করে তোমাকে জিজ্ঞাসা করতে পারবে, ক্লাস 7-এর ইংরেজি বইটার নাম কি বলো, তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এখন কি করো। ওরা চাইবে তোমাকে কোথা থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা যায়, তোমার হবি কি, তোমার এলাকার সমস্যা কি, রাজ্য সরকারের কতগুলি প্রকল্প সম্বন্ধে জানা আছে। তোমাকে জিজ্ঞাসা করবে বলো কন্যাশ্রী যুবশ্রী কত সালে, তুমি কি কন্যাশ্রী পেয়েছো, তুমি কি যুবশ্রী পেয়েছো, তোমার কি অন্য কোনো সবুজ সাথী পেয়েছো, এগুলো জিজ্ঞাসা করবে। কোশ্চেন জিজ্ঞাসা করবে তোমার স্কুল সম্বন্ধে, তোমার স্কুল নাম কি, কোন স্কুল থেকে পাশ করেছো, কত সালে প্রতিষ্ঠিত, তোমার একজন আদর্শ শিক্ষকের নাম বলো। কোশ্চেন থাকবে, কোশ্চেন থাকবে, বিভিন্ন রকমের কোশ্চেন থাকতে পারে। দেখা গেল যে তুমি শিক্ষক হলে কিন্তু তোমার স্টুডেন্ট তোমাকে মানছে না, তুমি কি করবে, কোশ্চেন থাকবে। কোশ্চেন থাকবে তোমাকে যে তোমার স্কুল অনেকটা দূরে হয়ে গেল, তুমি কি করবে। আচ্ছা বলো, কে বলতে পারবে বলো তো, অনেকটা স্কুল দূরে হয়ে গেল কি করবে তাহলে। হ্যাঁ, আমার দায়িত্ব পালন করব সঠিকভাবে, সঠিক সময়ে বার হব এবং সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাবো। আর তারপরে যদি বাড়ি থেকে যাতায়াত করা সম্ভব না হয় তাহলে বিদ্যালয়ের কাছাকাছি কোনো জায়গায় থাকার ব্যবস্থা করবো। দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে কিন্তু সরকার হাউস রেন্ট দিচ্ছে, হাউস রেন্ট দিচ্ছে, পৌঁছাতে পারে। তোমাকে কিন্তু সরকার হাউস রেন্ট দিচ্ছে। সুতরাং তুমি যদি মনে করো যে না স্যার আমার যেতে পারছি না, তাহলে সেক্ষেত্রে অনেক দূর হয়ে যাবে, এটা সেটা হ্যান ত্যান বলছে যে সরকার তুমি স্কুল করার জন্য স্কুলের পাশে হাউস রেন্ট, অর্থাৎ তোমার পরিষ্কার কথা থাকবে স্যার অবশ্যই যদি আমার বিদ্যালয় দূরে হয়ে যায়, আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে বিদ্যালয়ের পাশাপাশি কোথাও ভাড়া নেবো, কিন্তু আমাকে তো হাউস রেন্ট দেওয়া হবে, সেখান থেকে আমি বিন্দাস স্কুল করতে পারবো, কারণ আমি স্কুল করার জন্যই আমাকে সরকার নিযুক্ত করছে, সেটা ফ্যাক্টর। সুতরাং এইটা যেমন একটা জিজ্ঞাসার বিষয় থাকবে, পাশাপাশি তোমার হুট করে কোশ্চেন কিছু ফালতু কোশ্চেন হয়ে যেতে পারে। সেটা হচ্ছে এই যে তুমি এখন কি করছো, কেউ বলে টিউশনিতে তো ইনকাম কে হচ্ছে টাকা, তাহলে স্কুলে যাওয়ার দরকার কি আছে। কেউ আছে প্রাইমারিতে চাকরি করছে, প্রাইমারিতে চাকরি করছো ভালো তো, তাহলে আবার হাই স্কুলে যাওয়ার দরকার কি আছে। কেউ হয়তো দেখা যাচ্ছে ব্যবসা করতো, ব্যবসা তো করছো খুব সুন্দর জিনিস, তাহলে আবার শিক্ষকতা করার কি দরকার আছে। তুমি শিক্ষকতা করার যোগ্যই মনে হচ্ছে না আমার কাছে,
তোমার থেকে আরও দু একজন ভালো জবাব দিয়েছে, তখন তুমি কি করবে? আচ্ছা তুমিও ভালো জবাব দিয়েছো, তারাও কোয়ালিফাই করেছো, তুমিও কোয়ালিফাই করেছো, তাদের দেবো না তো তোমার দেবো কেন? কোশ্চেন হতে পারে। আচ্ছা তুমি কোন বাসে এসছো, সেই বাসের টিকিটটা কেটেছিলে? তুমি কোন ট্রেনে এসেছো? আচ্ছা এখান থেকে তোমার বাড়ির দূরত্ব কত? এই বিভিন্ন রকমের কোশ্চেন উপস্থাপনমূলক হতে পারে। এবার কিছু আধ্যাত্মিক কোশ্চেনও হতে পারে। তোমার হাতে আংটি দেখলো, আংটি ব্যবহার করো নাকি, হতে পারে। তোমার হাতে মাদুলি দেখলো গলায়, দেখে কি জিজ্ঞাসা করবো, বাবা এটা কি জিজ্ঞাসা করতে, ব্যক্তিগত কিছু কোশ্চেন করতে হবে। হুট করে কোশ্চেন হতে পারে, ওরে বাবা সে যে জায়গায় ধূপদুরস্ত এসছো, কি ব্যাপার, কোশ্চেন হতে পারে। ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন। তোমার হবি কি? আচ্ছা কালকের দিনটা কি করে কাটালে? কালকে কি কোনো পেপার পড়েছো? বলে না স্যার। কেন পেপার পড়োনি? যদি পড়ো তাহলে কোন পেপার পড়েছো, তার সম্পাদকের নাম কি, সেই পেপারটা সম্বন্ধে ডিটেল জিজ্ঞাসা করবে। তো যাই হোক, কোশ্চেন অনেক রকম থাকবে, অনেক কোশ্চেন, অনেক আলোচনা, সবগুলো কমপ্লিট করব আমরা। কিন্তু 4 তারিখের আগে আমি চাইলে আরেকবার তোমাদের সঙ্গে মিটিং হবে, এবং সেই মিটিংয়ে আমি তোমাদের সমস্যা নিয়ে কথা বলবো, অর্থাৎ কার কী সমস্যা, কার কাছে কি মনে হচ্ছে, সেই নিয়ে আলোচনা হবে। আমি তোমাদের গ্রুপে, লক্ষ্য রাখো গ্রুপে কন্টিনিউয়াসলি আমি গ্রুপে যুক্ত করব। আমি এরপরে প্রাইমারির ব্যাচে ঢোকার চেষ্টা করব যদি টাইম পাই, কারণ আমার 7:30টায় মিটিং আছে। তো সবাই ভালো থেকো। আর কারো কিছু বলার আছে? না স্যার, কোনো কোশ্চেন স্যার আমি আর কিছু? হ্যাঁ করলাম ইন্টারভিউ নিয়ে, এই বিষয়টা আগে আমি জানতাম না, আর আমি কিছু বলতে পারিনি ঠিকই, কিন্তু চেষ্টা করব আমি নেক্সট টাইম নিজেকে প্রস্তুত করার। আর আপনার ক্লাস করে আমার সত্যি খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো হয়েছে, গুড। এগোতে থাকো কন্টিনিউয়াস, বাড়িতে নিজের মতো করে নিজের ভাইব্রেট করো, বারবার ভাইব্রেট করো, রাত দিন 24 ঘন্টা। মনে করে রাখবে যে দেখবো একটা ভদ্রলোক কথা বলার সময় কিন্তু তার মধ্যে দিয়ে যে কথা, কিভাবে শুরু করব স্যার সেটাই আমি বুঝতে পারছি না। আমি তোমাদের বললাম তোমার বেসিক লেভেলের, মাধ্যমিকের বেসিক্স আমার সাবজেক্টটা বেসিক লেভেল, এরকম মাধ্যমিক একেবারে আমি তোমার বলছি ক্লাস 7, 8, 9, 10 এই বইগুলোকে নাও, এর মধ্যে কি আছে সেইগুলোকে জানো, আর কিচ্ছু জানার দরকার নেই। ভুলে যাও তুমি এমএ পাস করেছো, এইচএস পাস করেছো। আর কেউ? আমার ক্ষেত্রে তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কি আমিও কি ভুলে যাব ওইটা? না, তুমি ভুলে গেছো, রাষ্ট্রটাই দেশ বিদেশে নিয়ে নেবে, তারপরে ইংরেজটা ঢুকে যাবে, তোমাকে ভুললে হবে না। তোমাকেও মাথায় রাখতে হবে দেশের শাসন ব্যবস্থা, সংবিধান সংক্রান্ত ব্যাপারে নিয়ে। শোনো, অসুবিধার কিছু নাই, তুমি তো আমাদের সেন্টারে আসতেই পারছো। আমাদের এক্সপার্ট আছেন আমাদের রাষ্ট্রবিজ্ঞানের, গণদেব বাবু অত্যন্ত ভালো লোক, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট আছে, এইসব আলোচনা করবে। আমি তো আছি তোমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করার জন্য। আর কেউ আছো? আর কেউ কিছু বলবে? আমি শেষ করতে চাইছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ স্যার বলবো? হ্যাঁ বলো, যে কোনো একজন বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে আমার বাংলা সাবজেক্ট 54 হচ্ছে। স্যার বলছি 54 হচ্ছে বাংলা সাবজেক্ট, কি করব? আরে বাবা 54 মানে যথেষ্ট স্কোর। তুমি বলার কি, আগের থেকে কিছু বলা যায় নাকি? 9, 10-এ যারা মোটামুটি স্কোর করবে তাদের হয়ে যাবে, কারণ ওই যে যারা চাকরি করে তারা বেশিরভাগই চলে যাবে 11, 12-এ। ওদের 10 নম্বর রয়েছে না, ওই 10 নম্বর দিয়ে ওরা 11, 12-এ চান্স পেয়ে যাবে, ওখানে চলে যাবে। আমাদের আর চিন্তার কোনো কারণ নেই, 9, 10-এ আমরা কিন্তু চাকরি পাচ্ছি। ব্যাস শোনো, এই যে কয়েকটা প্রশ্ন বললেন, একটা প্রশ্ন আমার কাছে মনে হলো যে আমি যেমন প্রাইমারিতে করি স্যার, এই প্রশ্নটা যদি আমার কাছে আসে, এগুলোর উত্তর পরবর্তীতে এগুলো সব আলোচনা করব, গুছিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন। তোমাদের গুছিয়ে একদম অ্যাকর্ডিং টু লজিক, এবং সেই লজিকে তোমার কাছে মনে হবে যে কেন এই সেন্টার থেকে সবাই 9, 9.5 ইন্টারভিউতে পায়। তোমার কাছে সেই লজিকগুলো মনে হবে, এবং তখন তুমি স্যাটিসফাইডে উত্তর দেবে, তোমারও মনের শান্তি হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ। কথা বললাম স্যার, মানে আমি সন্তুষ্ট, এবং দেখলাম যে স্যার নতুন নতুন শিখতে পারলাম স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।